আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। বিকেল 4টা বেজে 15 মিনিট। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে, কিন্তু রেহানা মন বলছে জরুরি কোনো ফোন হবে। তাই আর দুইবার না ভেবে বিসমিল্লাহ বলে ফোনটা রিসিভ করলো রেহানা। ফোনের উপর থেকে আপু আপু। রেহানা, রিমি, কি হয়েছে তোর? আর কোথায় তুই? এখনো বাড়ি ফিরিসনি কেন? রিমি, আপু আমার খুব ভয় করছে, তুমি দ্রুত এসে আমাকে নিয়ে যাও প্লিজ আপু, আমাকে নিয়ে যাও, আমার খুব ভয় করছে। রেহানা, হ্যালো রিমি, তোর কি হয়েছে? কোথায় তুই? হ্যালো। ফোনটা কেটে গেল। রেহানা জিজ্ঞেস করার সুযোগই পেল না রিমি এখন কোথায় আছে। রেহানা দ্রুত পর্দা করে নিল আর বাড়িতে কিছু না জানিয়ে বেরিয়ে গেল। সাথে সামান্য কিছু টাকা নিয়ে গেল। বাড়ি থেকে হুমড়ি তুমড়ি করে চোখে জল নিয়ে দরজা খুলে বেরোচ্ছে। ঠিক তখনই সামনে ইয়াসিন ভাইয়া দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, কারণ সে সবেমাত্র বাহির থেকে এসেছে, সাথে একটা ব্যাগ। আজ পায়জামা নয়, প্যান্ট পরেছে। কিন্তু রেহানার এখন সে খেয়াল নেই। দ্রুত পায়ে সামনের দিকে আগাবে, কিন্তু রেহানা বাম দিকে যেতে চায়। তখনই ইয়াসিন ভাইও বাম দিকে যায়। আবার যখন রেহানা ডান দিকে যেতে চায়, ভাইও ডান দিকে যায়। এক সময় ভাইয়া বলল দাঁড়াও। রেহানা দাঁড়িয়ে গেল। তখন ইয়াসিন ভাইয়া একপাশে সরে দাঁড়ায়। রেহানা দ্রুত পায়ে হেঁটে গেট থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটা শুরু করে। ঠিক তখনই ইয়াসিন ভাইয়ার টনক নড়ে। ভাবতে থাকে রেহানার চোখে জল কেন, আর এত দ্রুত কোথায় যাচ্ছে। ইয়াসিন বেশি কিছু না ভেবে রেহানার পেছনে পেছনে যাওয়া শুরু করে। ইয়াসিন রেহানাকে ডাকতে যাবে, ঠিক তখনই রেহানা একটা রিক্সা নিয়ে চলে যায়। ইয়াসিনের বুকে কেমন যেন হচ্ছে, কারণ রেহানার চোখে জল। ইয়াসিন ছোটবেলা থেকে তা সহ্য করতে পারে না। ইয়াসিনও রিক্সা নেয় আর রেহানার পেছনে পেছনে যেতে থাকে। রেহানা রিক্সাটা নিয়ে রিমির স্কুলের সামনে দাঁড়ায়। সামনেই স্কুলের কয়েকজন মেয়েকে দেখতে পায়। তাদেরকে রিমির কথা জিজ্ঞাসা করে। তারা জানায় রিমিকে চেনে না। অবশেষে একজন বলে, রিমিকে তো স্যারের সাথে স্কুলের ক্যাম্পাসে পুরাতন ক্যান্টিনে যেতে দেখলাম। রেহানা বলল, আচ্ছা তুমি কি ওর ক্লাসমেট? আমাকে ওইখানে একটু নিয়ে যাবে? মেয়েটি বলল, সরি আপু, আমার যেতে লেট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকেন। চৌরাস্তার মোড়ে সাইনবোর্ডে লাগানো আছে ক্যান্টিন কোন দিকে তা পেয়ে যাবেন। রেহানা তাকে আবেগের সহিত জাজাকিল্লা খায়রান বলে চলে যায়। যদিও মেয়েটা অবাক হয়ে রেহানার দিকে তাকিয়েছিল, কারণ মেয়েটি রেহানার এই ধরনের কথার মানে বুঝতে পারেনি, বরং জীবনের প্রথমবার শুনেছে। ইয়াসিন ও রেহানার পেছনে যাওয়া শুরু করলো, কিন্তু চৌরাস্তার মোড়ে এসে ইয়াসিন রেহানাকে হারিয়ে ফেলেছে। এখন বুঝতে পারছে না রেহানা ঠিক কোন দিকে গিয়েছে। উপায় না পেয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো ইয়াসিন। কিছুক্ষণ পর ইয়াসিন একই জায়গায় ফিরে আসলো আর সেখানেই অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পর ইয়াসিন দেখতে পেল রেহানা আর রিমি আসছে। দূর থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে রেহানা রিমিকে ধরে নিয়ে আসছে আর একটা হাত দিয়ে রিমির এক হাত রুমাল দিয়ে চেপে ধরে আছে। ইয়াসিন দৌড়ে রেহানার কাছে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে রেহানা? রেহানা ইয়াসিনকে দেখে ঘাবড়ে যায় আর বলে, কিছু না, ব্যাস রিমির হাতটা কেটে গেছে। ইয়াসিন বলে, কিন্তু কিভাবে? তুমি ঠিক আছো তো? রেহানা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, জি ঠিক আছে, একটা সাহায্য করবেন ভাইয়া? ইয়াসিন রেহানার মুখ থেকে আপনি ডাক শুনে কিছুটা অবাক হলো। ইয়াসিন কি রেহানার অপরিচিত কেউ? যাই হোক, ইয়াসিন বলল, হ্যাঁ অবশ্যই, বলো কি করতে হবে। রেহানা তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে বলল, লাইব্রেরি থেকে আমার জন্য একটা বই নিয়ে আসবেন। রেহানার এমন ধারা কথা শুনে ইয়াসিন বিরাট রকমের অবাক হলো। এইদিকে রিমির ব্লাডিং হচ্ছে আর রেহানা কিনা ইয়াসিনকে লাইব্রেরি থেকে একটা বই কিনে আনতে বলছে। ইয়াসিন আর কথা না বাড়িয়ে লাইব্রেরির দিকে রওনা হলো। রেহানা হাতে টাকা নিজের ব্যাগের ভিতরে রেখে দিল আর রিমিকে নিয়ে বাড়ি চলে আসলো। এদিকে ইয়াসিন বই নিয়ে এসে দেখে রেহানা আর রিমি এখানে নেই। আশেপাশে খুঁজে দেখে কোথাও ওরা নেই। তারপর ইয়াসিন রেহানার ফোনে ফোন করে, কিন্তু রেহানা ফোন ধরে না। ইয়াসিনের কাছে বিষয়টা খুব চিন্তার এবং রহস্যভরা মনে হয়। রেহানা কোনোভাবেই বাড়িতে এই ব্যাপারে কিছুই জানাতে দেয়নি। রিমির হাতে রেহানা মলম লাগিয়ে দিচ্ছে। রিমি ব্যথায় চোখ বন্ধ করে ফেলেছে। রেহানা, অনেক হয়েছে রিমি, এবার আমাকে বল কি হয়েছে? স্কুলে কি হয়েছে তোর সাথে? আর উনি কে? সত্যিকার বল, আল্লাহর কসম আমি আর টেনশন নিতে পারছি না। এই ব্যথা তুই কি করে পেয়েছিলি? কি নিয়ে এত টেনশন করছিলি? আজ তোর সাথে এগুলো কি হচ্ছিল? কি কারণ ছিল যে অসুস্থ হয়ে গিয়েছিলি সেদিন? আর সবচেয়ে বড় কথা, মিম আমাকে কি বলতে চেয়েছিল? চুপ করে থাকিস না রিমি, সত্যিটা বল। বিরাট বড় ক্ষতি হওয়ার আগে আমাকে বল কি হয়েছে।
তা না হলে সব বাবাকে আমার জানাতে হবে। জানিস তুই রহমান সাহেবের মেয়ে, তোর কিছু হলে বাবা মা কেউ সহ্য করতে পারবে না। তোর কি কারো সাথে সম্পর্ক আছে বা ওই লোকটার সাথে? রিমি অজরে কাঁদছে। বল রিমি, বোন আমার বল প্লিজ। রিমি রেহানাকে জড়িয়ে ধরে আর বলে, আপু আমাকে তুমি বাঁচাও। রেহানা বলে, কি হয়েছে? বাঁচাবো? কি হয়েছে রিমি? আপু আমি একটা বড় ভুল করে ফেলেছি, আর সেই ভুলের কারণে আজ আমি অনেক বড় সমস্যায় পড়ে গেছি। পাপের মাঝে আটকে গিয়েছে আপু, সেখান থেকে বেরোতে পারছি না। রিমি জোরে জোরে কাঁদতে থাকে আর আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ভয়ে ওর সারা মুখ কালো হয়ে গেছে। রিমির এই অবস্থা দেখে রেহানার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তারপর রিমি বলতে শুরু করলো, 8 মাস আগে আমাদের স্কুলে রেজবি স্যার জয়েন করেছেন। প্রথম দেখাতেই তাকে আমার খুব পছন্দ হয়ে যায়। তার কথাবার্তা স্টাইল সবসময় যেন তাকে নিয়ে ভাবতে থাকি। ক্লাসে আসলে অবাক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু তিনি আমাকে যেন পাত্তাই দিতেন না। আমার খুব রাগ হতো আর ভাবতাম আমি কি সুন্দর নই, আকর্ষণীয় নই। রেহানা এসব শুনে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। রিমি তার স্টোরি কন্টিনিউ করে। একদিন প্রাইভেট পড়ার জন্য তার কাছে যায়। এই শুনতে যে তিনি আমাদের কয়জনকে প্রাইভেট পড়াবেন। ঠিক সেদিনই প্রথম তিনি আমার দিকে ভালো করে তাকান এবং কথা বলেন, আর আমি সেদিন নিজেকে সবচেয়ে বড় সুখী মানুষ মনে করি। আবু তোমার মনে আছে যেদিন তুমি আমাকে না সাজার জন্য বলেছিলে, আবার হাদিস শুনিয়েছিলে? আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। রেহানা উত্তেজনা নিয়ে শুধু ইশারায় রিমিকে বাকিটুকু বলতে বলে। রিমি বলতে থাকে, একদিন আমাদের স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, প্রথম পর্ব। রেহানা আমার মনে আছে তুই সেদিন খুব সেজেছিলি এবং আমি তোকে সাজতে হেল্প করিনি বলে খুব রাগ করেছিলি, আর প্রতিবেশী আন্টির কাছ থেকে শাড়ি পরেছিলি। সেই দিন প্রথম রেজবি স্যার আমার খুব ক্লোজ হয়। রেহানা আস্তাগফিরুল্লাহ, হায় আল্লাহ বলিস কি এসব? না আপু ভুল বোঝো না। ক্লোজ মানে আমাকে কাজের দায়িত্ব দেয়, আমার সাথে হাসাহাসি করে, একসাথে টিফিন করি, আমাদেরকে ট্রিট দেয়, একসাথে ছবি তুলি, অনেক অনেক সেলফি। তারপর আমি রিমি কিছু বলতে যাবে, তখনই সাজেদা বেগম রুমে প্রবেশ করে। রিমি দ্রুত চোখ মুছে আর আঘাত পাওয়া হাতটি ওনা দিয়ে লুকিয়ে ফেলে। সাজেদা বেগম বলে, এইসব কি করেছিস তোরা? রেহানা আর রিমি ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে মাহবুব হয়ে সব শুনে ফেলেছে। ঠিক তখনই সাজেদা বেগম বলেন, রেহানা তুই তো এমন নস, আমাকে না জেনে তো কিছু করিস না, তাহলে আজ কেন? রেহানা ইতস্তত হয়ে বলে, না মা তুমি ভুল বুঝছো, এমন কিছুই নয়। সাজেদা বেগম বলেন, ব্যাস পরের বারের কোথাও বের হলে আমাকে জানিয়ে যাবে। কোথায় গিয়েছিলি আজ আমাকে না বলে? আর রিমি শান্তির শ্বাস নেয়। রেহানা বলে, মা আমি বই কিনতে গিয়েছিলাম, ভুল হয়ে গেছে, তোমাকে বলে যায়নি। সাজেদা বেগম, এই নে বই। রেহানা দেখে বইটার নাম লাভ ক্যান্ডি। রেহানা বলে, হ্যাঁ মা এইটাই। হ্যাঁ, ইয়াসিন বাইরে দাঁড়িয়ে ছিল, এই বইটা দিবে বলে রুমে প্রবেশ করতে সাহস পাচ্ছিল না। রেহানা, হ্যাঁ মা আমি ভাইকে বইটা আনতে বলি, লাইব্রেরিতে অনেক ভিড় ছিল তো তাই ভাইয়াকে আনতে বলেছে, আর আমি রিমিকে নিয়ে চলে আসি। এবার রিমি বুঝতে পারছে কেন তখন রেহানা ইয়াসিন ভাইকে বই আনতে বলেছিল, কারণ রেহানা মিথ্যার আশ্রয় নিতে চায় না, কিছুটা হলেও সত্য রাখতে চায়। কিন্তু আজ পরিস্থিতি তাকে মিথ্যা বলতে বাধ্য করেছে। রিমি ভালো করে জানে রেহানা সব সত্য একদিন প্রকাশ করেই ছাড়বে। রুমের ভেতর যেন দম বন্ধ হয়ে আসছে রেহানার ও রিমির। রেহানা রিমির হাত ধরে ছাদে নিয়ে গেল। তখন রাত 11টা বাজে। রেহানা জানতে চাইলো এরপর কি হয়েছে। রিমি বলল, আপু। রেহানা বুঝতে পারলো রিমি কিছু বলতে চাইছে না, কারণ রিমি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কোনটা ঠিক বা কোনটা ভুল। রেহানা বলল, এখন তুমি তোমার অবস্থানকে কিভাবে পরিক্রম করছো তা নির্ভর করে তোমার উপর। তুমি যদি একটি ভুলকে ডাকতে আরো ভুল করে ফেলো, সেটা হবে তোমার জীবনের চরম ভুল। যদি এটা ভেবে থাকো যেদিকে পথ দেখাচ্ছে সেদিকেই যাবে, সেটা হবে তোমার নেওয়া জাহান্নামের দিকে এক পদক্ষেপ। একটা ঘোড়া যেমন 3 ভাবে তোমার কর্মের ফলের উপর প্রভাব ফেলে, যেমনটা নির্ভর করে তোমার নেওয়া সিদ্ধান্তের উপর, ঠিক তেমনই তোমার করা ভুল 3 ভাবে তোমার সামনে ঘুরপাক খাবে বা খাচ্ছে। এবার ডিসিশন তোমার। তুমি কি ভুলকে ঢাল বানাতে চাও, নাকি সবার পথ বানাতে চাও, নাকি পাপের জন্য সিঁড়ি বানাতে চাও? মনে রাখবে সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার কর্মের উপর তোমার হেদায়েত নির্ভর করবে। এসব শোনার পর রিমি নিজেকে শক্ত করলো, বুকে কিছুটা সাহস জমালো এবং বলতে শুরু করলো, আমি যে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়েছিলাম সেই আল্লাহ আজ আমাকে সাহায্য করছে। কি মূর্খ ছিলাম আমি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। রেহানা, আমিন। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে আমি সিলেক্টেড হই 2টাই, এক কবিতা আবৃত্তি আর হাতের লেখার প্রতিযোগিতা। মিম সিলেক্ট হয় নৃত্যে।
বলাই বাহুল্য রেজবি স্যারের প্রতি আমার দুর্বলতা ছিল প্রবল, তাই শুধু সুযোগ খুঁজতাম তার সাথে একটু বেশি সময় কাটানোর জন্য। কিছুদিনের মধ্যেই বুঝতে পারছিলাম যে স্যারও আমাকে পছন্দ করতে শুরু করেছে। তিনি আমার দিকে শুধু তাকিয়ে থাকতো। তার তাকানো দেখে আমি আরো বেশি সৌন্দর্য প্রকাশ করতে চাইতাম, কিন্তু আমার হারাম মন আমাকে এটা বুঝতে দেয়নি যে তার চাহনি পছন্দের ছিল না, অন্য কিছু ছিল। একদিন আমার এক ক্লাসমেট আমাকে বলল যে স্যার তোর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। আমি ভাবতাম ও হিংসা করে বলছে। একদিন ওই ক্লাসমেটও স্যারের কাছে প্রাইভেট পড়তে আসে, আমাকে বলল স্যার নাকি কেমন যেন বিশেষত মেয়েদের সাথে কেমন জানি করে। আমি ভাবতাম ওরা সবসময় স্যারের বিরুদ্ধে আমার মনে কুমন্ত্রণা দিচ্ছে। অবশ্যই একদিন জানতে পারি যে স্যার বিবাহিত এবং তার 2টি মেয়েও আছে। বিশ্বাস করো আপু, ওই দিন আমি আকাশ থেকে পড়ি, মানে সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি এত মাস ধরে জানতামই না যে স্যার বিবাহিত। নিজেকে আর নিজের মনকে অনেক ঘৃণা করতে থাকি আমি, আর ভাবতে থাকি আমি কিভাবে তাকে নিয়ে ভাবতাম একজন বিবাহিত ব্যক্তিকে পছন্দ করতাম, কতটা পাপী আমি। আমি ধীরে ধীরে স্যারের থেকে দূরে যাওয়ার চেষ্টা করি। আমার আর তাকে ভালো লাগতো না, আর তাকে দেখলেই কষ্ট হতো, আর নিজের ভুলের কথা মনে পড়ে যেত। সে যে বিবাহিত তার কাছে যারা প্রাইভেট পড়তো তারাও জানতো না। এমন ভাব নিয়ে চলতো যে সে তরুণ যুবক। যাই হোক, আমি পড়ায় মনোযোগ দেই, এসব থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কিন্তু একদিন হঠাৎ স্যার ল্যাবে আসে। আমি সেখানে কাজ করছিলাম, কারণ দেলোয়ার স্যার কিছু জিনিসপত্র গুছাতে দিয়েছিল। স্যার পেছন থেকে আসে, আমি দেখিনি। আমার হাতের গ্যাসটারটা স্যার একটানে আমার হাত থেকে ছিনিয়ে নেয়। আমি তার দিকে তাকাতেই দেখতে পেলাম তার চোখ দুটো রাগে জ্বলছে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।